আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টরশন অ্যাঙ্গেলের পর রামাচন্দ্রন প্লট এই ক্লাসটিতে। গত ক্লাসে আমরা বুঝেছিলাম যে টরশন অ্যাঙ্গেল কি। টরশন অ্যাঙ্গেল তিন প্রকার। একটা হচ্ছে ফাই, একটা ছিল সাই এবং আরেকটা ছিল ওমেগা। তো আমরা গত ক্লাসে বিশদভাবে ফাই এবং সাই এই দুটি কোণ নিয়ে খুব আলোচনা করেছি। আজকে একটু করে সেই ব্যাপারে আবার বলতে চাই যে আমরা তো জানি যে আহ, প্রোটিনের মধ্যে উম, দুইটা তলের মধ্যে বেশ কিছু কোণ উৎপন্ন হয়ে থাকে, যাদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। এটা হচ্ছে ফাই, একটা হচ্ছে সাই, আর একটা ছিল ওমেগা। আচ্ছা, তো ফাই অ্যাঙ্গেলটি, এবং আমরা আরও একটা জিনিস জানি যে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার সম্পর্কে। একটাকে বলা হয়, প্রোটিনের দুই রকম সেকেন্ডারি স্ট্রাকচার আছে। একটাকে বলা হয় আলফা হেলিক্স, একটাকে বলা হয় আলফা হেলিক্স, এবং অন্যটিকে বলা হয় বিটা শিট। আমরা দুই রকম স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার প্রোটিনে দেখতে পাই। তো পরীক্ষা করে দেখা গেছে যে ফাই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আলফা হেলিক্সে যে কোণগুলো পাওয়া যায় সেই কোণগুলো অবশ্যই -57 ডিগ্রি এর আশেপাশে থাকে। অর্থাৎ -57 ডিগ্রিতে তারা সবচেয়ে বেশি থাকার চেষ্টা করে, কিংবা -57 ডিগ্রি আশেপাশে, যেমন -56 ডিগ্রি, কিংবা -55 ডিগ্রি, কিংবা -54 ডিগ্রি, কিংবা -58, -59, -60, এইরকম ডিগ্রিগুলো তারা মেনটেন করার চেষ্টা করে। এবং আলফা হিলিক্সের ক্ষেত্রে, সাই অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখা যায় যে সেই মানটি হয়ে থাকে -80 ডিগ্রির আশেপাশে। তো আলফা হেলিক্সের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে ফাই অ্যাঙ্গেলের মানটা হয় -57 ডিগ্রি এবং সাই অ্যাঙ্গেলের মানটা হয় -80 ডিগ্রি। এবং বিটা শিটের ক্ষেত্রে যদি আমরা এই মানটা নিয়ে আলোচনা করি, এবং আমরা এই মানটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে ফাই অ্যাঙ্গেলের মান হচ্ছে সেখানে -47 ডিগ্রি, -47 ডিগ্রি। এবং সাই অ্যাঙ্গেলের ক্ষেত্রে সেই মানটি হয়ে যায় +150 ডিগ্রি। শেষ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কখন মাইনাস হয়, কখন প্লাস হয়, এবং কোন ক্ষেত্রে আমরা মাইনাস প্লাস এই জিনিসগুলো নিয়ে আমরা কখন একটা কোণকে মাইনাস বলবো, কখন একটা কোণকে প্লাস বলবো, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো এবং লাস্ট ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার। আমরা জানি যে গ্লাইসিনের স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে সহজ এবং সহজবোধ্য স্ট্রাকচার, যেখানে কোনো সাইড চেইন নেই। তো দেখা যায় যে প্রোটিন ফোল্ডিংয়ের ক্ষেত্রে, প্রোটিন যখন কোনো টার্ন নেয়, যে বিটা শিটের ক্ষেত্রে যে টার্নগুলো থাকে, কিংবা আলফা হেলিক্সের ক্ষেত্রে যে টার্নগুলো আমরা দেখতে পাই, সেই টার্নগুলোর ক্ষেত্রে দেখা যায় যে টার্নের অংশগুলোতে যেখানে প্রোটিনটা ঘুরে যায়, যেখানে প্রোটিনটা একটা টার্ন নেয় বা ঘুরে যায়, সেখানে দেখা যায় যে গ্লাইসিনের আধিক্য খুব বেশি থাকে। এই টার্নিংয়ের অংশটাতে দেখা যায় গ্লাইসিনের আধিক্য খুব বেশি থাকে, কারণ গ্লাইসিনের যেহেতু কোনো রকম সাইড চেইন নেই, তো গ্লাইসিনের সেই কারণে মুভ করতে খুব বেশি একটা সমস্যা হয় না। কারণ গ্লাইসিনের যেহেতু কোনো সাইড চেইন নেই, কাজে সেই মুভ করতে গেলে তার আশেপাশের কোনো অ্যামাইনো অ্যাসিডের সাইড চেইনের সাথে তার বাড়ি খাওয়ার, কিংবা সংঘর্ষ হওয়ার, কিংবা আঘাত খাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। তো এই টরশন অ্যাঙ্গেল প্রায় 21,000-এর উপর প্রোটিনের এনএমআর এবং এক্সরে ক্রিস্টালোগ্রাফি করে দেখা গেছে যে তাদের আলফা হেলিক্স এবং বিটা শিটের যেই ফাই অ্যাঙ্গেল এবং সাই অ্যাঙ্গেল থাকে, সেগুলো সবসময় একটা নির্দিষ্ট মানের কাছাকাছি থাকে। তো সেই মানগুলো আমরা এখানে দিয়েছি। আলফা হেলিক্সের ক্ষেত্রে ফাই অ্যাঙ্গেলের মান থেকে -57 ডিগ্রি, এবং সাই অ্যাঙ্গেলের মান থেকে -80 ডিগ্রি। যেক্ষেত্রে বিটা শিটের ক্ষেত্রে ফাই অ্যাঙ্গেলের মান থেকে -47 ডিগ্রি, এবং এবং সাই অ্যাঙ্গেলের মান থাকে +150 ডিগ্রি। এবং 21,000-এর উপর প্রোটিনের উপর পরীক্ষা করে দেখা গেছে যে এই কোণের মানগুলো সবসময় এই কোণের মানগুলোর আশেপাশে থাকার একটা প্রবণতা তারা দেখায়। তো এটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য রামানুচন্দ্রন নামে একজন বিজ্ঞানী এদেরকে একটা গ্রাফ দ্বারা প্রকাশ করেছেন। তো সেই গ্রাফটাকে বলা হয় আসলে রামানুচন্দ্রন প্লট। সেই গ্রাফটা আমরা এখন একটু দেখব। আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নামে দুইটা অক্ষ থাকে। এটা যদি ধরি আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষের মাঝামাঝি বরাবর যদি আমি জিরো জিরো ধরি, এবং এক্স অক্ষ বরাবর যদি আমি
ফাই অ্যাঙ্গেলকে শো করি এবং এদিকে যদি আমরা সাই অ্যাঙ্গেলকে শো করি, এইদিকে আমাদেরকে শো করতে হবে ফাই, এইদিকে আমরা শো করব সাই অ্যাঙ্গেলের মানগুলো। এবং এই মাঝামাঝি পয়েন্টটাকে যদি আমরা 0 ধরি এবং এই সর্বশেষ পয়েন্টটাকে যদি আমরা ধরি -80 ডিগ্রি এবং একদম সর্বশেষ ডান পাশে সর্বশেষ প্রান্তকে যদি ধরি +80 ডিগ্রি, আমরা তো জানি যে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে -80 থেকে +80 ডিগ্রি পর্যন্ত এই মানগুলো হতে পারে। এবং সাই অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা মাঝামাঝি করে একটা রেখা টানতে পারি, ঠিক মাঝখান বরাবর ধরে যদি একটা রেখা টানতে পারি, তাহলে এবং সেই রেখাটার মান যদি আমরা এখানে যদি আমরা দিই 0 ডিগ্রি, এখানে একদম সবার নিচে থাকবে অবশ্যই -80 ডিগ্রি এবং সবার উপরে থাকবে +80 ডিগ্রি। তো আমরা এই রেখা বরাবর আমরা সাই অ্যাঙ্গেলের মানগুলো বসাবো, এই রেখা বরাবর মানে এক্স অক্ষ বরাবর আমরা ফাই অ্যাঙ্গেলের মানগুলো বসাবো। তো গ্রাফটাকে আমরা এভাবে ক্লোজও করে দিতে পারি চাইলে, আমাদের ইচ্ছা আমরা এভাবে ক্লোজ রাখতে পারি। আচ্ছা, তো আলফা হেলিক্সের জন্য যে মানগুলো, আলফা হেলিক্সের জন্য আমরা জানি, এর আগে বলে এসেছি যে আলফা হেলিক্সের জন্য ফাই অ্যাঙ্গেলের মান -57 ডিগ্রি এবং সাই অ্যাঙ্গেলের মান -80 ডিগ্রি। তো আমরা যদি -57 ডিগ্রিকে বসানোর চেষ্টা করি, -57 ডিগ্রিটা 0-র কোন পাশে যাবে? 0 হচ্ছে ডান দিকে হচ্ছে প্লাস, বাম দিকে হচ্ছে মাইনাস। তাহলে -57 ডিগ্রি যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এখানে যদি আমরা ধরি যে 30, -30, এখানে যদি ধরি -60, এখানে যদি ধরি -90 এবং এভাবে যদি যেতে থাকে, তাহলে -57 ডিগ্রির মান এই জায়গাতে কোথাও হবে, ঠিক এই বরাবর হবে -57 ডিগ্রি। এবং সাই অ্যাঙ্গেলের মান হচ্ছে -80 ডিগ্রি। -80 ডিগ্রির মান তাহলে কোন দিকে হবে? -80 ডিগ্রির মান হবে এইদিকে, নিচের দিকে। তাহলে এই -80 ডিগ্রি এবং এখানে তো -80 ডিগ্রি যদি এইদিকে হয়, এদিকে কোথাও হবে, তাহলে এই রিজিয়নটা হবে আমার আলফা হেলিক্সের জন্য, এই রিজিয়নটা হবে আমার আলফা হেলিক্সের জন্য। আলফা হেলিক্সের জন্য সম্ভাব্য রিজিয়ন, তার মানে সম্ভাব্য যতগুলো আলফা হেলিক্সে যতগুলো অ্যামিনো অ্যাসিড আছে তাদের মধ্যে যে টরশন অ্যাঙ্গেল, সেই টরশন অ্যাঙ্গেলের মানগুলো সবসময় এই রিজিয়নের মধ্যে পাওয়া যাবে। এবং আমরা যদি বিটা শিটের ক্ষেত্রে মানগুলো বসাই, তাহলে আমরা দেখি যে একটা হবে -47, একটা হবে +150। -47 যদি হয় তাহলে সেটা হবে 0 থেকে বাম দিকে, দিকে কোথাও, এবং +150 যদি হয় তাহলে সেটা হবে 0, তার মানে সাইয়ের উপরের দিকে, +150 হবে এই দিকে কোথাও। তাহলে বিটা এর এরিয়া হবে এইরকম কোথাও। বিটা শিটের ক্ষেত্রে যে টরশন অ্যাঙ্গেলগুলো আমরা পাবো তার গ্রাফটা হবে এইরকম একটা রিজিয়নের আশেপাশে। তো রামানুচন্দ্রন প্লট, এই যে গ্রাফটার মধ্যে এরকম আমরা মানগুলোকে বসাচ্ছি, ডটগুলোকে বসাচ্ছি, যে কোঅর্ডিনেশনগুলোকে বসাচ্ছি, এই কোঅর্ডিনেশনগুলো এর একটা নির্দিষ্ট রিজিয়নে থাকতে পছন্দ করে, তো আলফা হেলিক্সের ক্ষেত্রে রিজিয়নটা হয় এরকম, এখানে আলফা হেলিক্সের রিজিয়নটা হয় এইখানে এই রিজিয়নের আশেপাশে, এবং বিটা শিটের ক্ষেত্রে রিজিয়নটা হয় এই শিটের আশেপাশে, এবং এটাকে লাল একটা রং দ্বারা এটাকে চিহ্নিত করা হয়ে থাকে, লাল রং দ্বারা এটাকে চিহ্নিত করা হয়ে থাকে। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারছি যে লাল রঙের যে অংশটা, রেড যে রিজিয়নটা, সেটা হচ্ছে খুব ভালো রিজিয়ন, রেড রিজিয়নটা খুব ভালো রিজিয়ন। এটাকে আমরা বলি লো এনার্জি রিজিয়ন, লো এনার্জি রিজিয়ন, লো এনার্জি রিজিয়ন। এরপরে আরেকটা কালার থাকে, সেটাকে বলা হয় ব্রাউন এনার্জি রিজিয়ন, এটাকে বলা হয় ব্রাউন এনার্জি রিজিয়ন। ব্রাউন এনার্জি রিজিয়নটাকে আমরা বলতে পারি যে অ্যালাউড রিজিয়ন। ব্রাউন যে রিজিয়নটা থাকবে সেটা হবে লালের আশেপাশে, এবং এটাকে আমরা অ্যালাউড রিজিয়ন দ্বারা ডিনোট করি। আচ্ছা, ব্রাউনের চেয়ে আর একটু দূরে, তার মানে রেডের চেয়ে আরো দূরে গিয়ে যে কালারটা আমরা দেখতে পাবো রামানুচন্দ্রন প্লটে, সেটা হচ্ছে ইয়েলো কালার, এটা রেডের চেয়ে, এটা ব্রাউনের চেয়ে আর একটু খারাপ, এটা ব্রাউনের চেয়ে আরেকটু খারাপ, এবং ইয়েলো রিজিয়নটাকে আমরা বলি জেনারেসলি অ্যালাউড রিজিয়ন, মানে অ্যালাউডের চেয়ে একটু খারাপ আর কি, জেনারেসলি অ্যালাউড রিজিয়ন।
এবং এরপরে যেটা আসে একদম সবচেয়ে খারাপ অংশ, যেখানে না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটাকে পেইল ইয়েলো দ্বারা প্রকাশ করা হয়। পেইল ইয়েলো, এটাকে আমরা ডিস অ্যালাউড রিজিয়ন বলে থাকি। এটা হচ্ছে ডিস অ্যালাউড রিজিয়ন, তার মানে এই রিজিয়নে যদি কোনো টর্শন অ্যাঙ্গেল আমরা পাওয়া যায়, আমাদের আমরা যে মডেলটা বানাবো সেই মডেলের কোনো অংশ যদি এই পেইল অংশে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো যে ডিস অ্যালাউড রিজিয়ন। তো তাহলে আমরা আরেকবার দেখি গ্রাফের মধ্যে জিনিসটা দেখা যায়। এই আশেপাশে ব্রাউন রিজিয়নটা হচ্ছে, এই ব্রাউন যে রিজিয়ন, এটাকে আমরা বলছি অ্যালাউড রিজিয়ন। আচ্ছা, এরপর আসে ইয়েলো রিজিয়ন। ইয়েলো রিজিয়নটা হবে আরও ছড়ানো একটু দূরে, ক্ষেত্র সেটা সত্যি, আলফার ক্ষেত্র সেটা সত্যি। আর একটু দূরে একটা রিজিয়ন থাকবে, এটা হচ্ছে ইয়েলো রিজিয়ন। এটা হচ্ছে আরেকটু খারাপ, একটু খারাপ রিজিয়ন, এটাকে ইয়েলো রিজিয়ন দ্বারা ডিনোট করা হয়। এবং এর চেয়েও খারাপ একটা রিজিয়ন আছে, সেটা হচ্ছে পেল ইয়েলো রিজিয়ন। এগুলো হচ্ছে পেল ইয়েলো রিজিয়ন। যে রিজিয়নগুলোতে থাকা মানে হচ্ছে খুব খারাপ, এই রিজিয়নগুলো যদি আমাদের টর্শন অ্যাঙ্গেলের কোনো মান পাওয়া যায়, টর্শন অ্যাঙ্গেল ফাই সাই এর মানগুলো যদি এই পেল রিজিয়নগুলোতে পাওয়া যায়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, যে মানে মডেলটা খুব ভালো হয়নি, মডেলটা সিগনিফিক্যান্ট খুব খারাপ, এবং মডেলটা আমাদেরকে বদলাতে হবে। তার মানে এই বিন্দুওয়ালা যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে এগুলোকে আমাদের কারেকশন করতে হবে। পেল ইয়েলো কালারগুলো মোটামুটি মেনে নেওয়া যায়, তবে এগুলো কারেকশন করতে পারলে ভালো। ব্রাউন মানে মোটামুটি ভালো, ব্রাউনে যে আমরা যে বিন্দুগুলো পাবো অ্যামিনো অ্যাসিড ওগুলো মানে অনেক অনেক ভালো। আর রেড মানে তো পারফেক্ট, রেডের উপর তো কথা হয় না, রেড মানে হচ্ছে খুব ভালো টর্শন অ্যাঙ্গেল, মানে আমাদের নির্দিষ্ট যে রিজিয়নে থাকার কথা তারা সেই রিজিয়ন আছে। তো আমরা এখানে এনার্জি বলে একটা কথা বলছি, আমাদের বুঝতে হবে এনার্জির কথাটা কেন আসলো। আচ্ছা, এটার জন্য আমাদের একটু উদাহরণ দেখতে হবে। আমরা যদি একটা প্লাস্টিকের একটা পৃষ্ঠা নিলাম, মনে করি আমরা প্লাস্টিকের একটা পৃষ্ঠা নিলাম, প্লাস্টিকের পৃষ্ঠাটা নিয়ে এটাকে ইচ্ছা মতো দুমড়ে মুচড়ে একদম যত শক্তি আছে সব শক্তি দিয়ে হাত দিয়ে চিপে ধরে একটা বল বানালাম, এরকম একটা দলা মোচড়া করে একটা বল বানালাম। এই বলটাকে যদি আমরা হাত থেকে ছেড়ে দিই, মানে হাতটা যখন আমরা সরাই ফেলবো, তার মানে চাপটা যখন এই বলটা থেকে আমরা যখন চাপ সরাই ফেলবো, এই বলটাকে যখন আমরা চাপ সরাই ফেলবো, তখন দেখা যাবে যে বলটা অনেকটা ঠিক পৃষ্ঠাও নাই আবার বলও নাই, দুইটা বল এবং পৃষ্ঠার মাঝামাঝি একটা কনফরমেশনে ভাঁজ হয়ে আছে। তো এটা কেন হয়, এই ভাঁজটা কেন খুলে যায়? কারণ হচ্ছে আমরা যখন এটাকে অনেক চাপ দিয়ে রেখেছি, মানে আমরা যখন এটাকে অনেক ফোর্স দিচ্ছিলাম, ফোর্স দেওয়ার কারণে দেখা যাচ্ছে এটাতে আমরা অনেক এনার্জি জমা করছি, এটাকে আমরা হাই এনার্জি জমা করছি। যে হাই এনার্জিটার কারণে তাদের নর্মাল যে স্টেবল ফর্ম, তাদের যে স্থির একটা ফর্মে থাকার কথা সেটাতে তারা থাকতে পারছে না। কারণ হচ্ছে তারা ওই হাই এনার্জির কারণে তারা বাধ্য হচ্ছে যে, মানে তারা যে ইলাস্টিসিটির কারণে তাদের যে খুলে টুলে হাত পা ছড়িয়ে একটা থাকার অবস্থা, সে অবস্থা তারা থাকতে পারছে না। কারণ হচ্ছে আমি তাদেরকে বাইরে থেকে চাপ দিচ্ছি, এনার্জি দিচ্ছি, তারা তখন হাই এনার্জি কন্টেন্টে আছে এবং এটা কিন্তু খুব আনস্টেবল। এই স্টেটটাকে বলা হয়, এই হাই এনার্জি স্টেটটাকে বলা হয়, এই হাই এনার্জি এই স্টেটটাকে বলা হয় আনস্টেবল একটা স্টেট, এবং আমি চাপ সরিয়ে ফেলার সাথে সাথেই কিন্তু এই আনস্টেবল এই বলটা কিন্তু এই হিজিবিজি হয়ে থাকা বলটা কিন্তু খোলা শুরু করবে, আনফোল্ড হওয়া শুরু করবে, আনফোল্ড হয়ে এইরকম একটা অবস্থানে চলে আসবে। এখন খুলে চলে আসে কতক্ষণ পর্যন্ত খুলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না সেটা তার আশেপাশের প্লাস্টিকগুলোর সাথে বাধা দিচ্ছে বা সে সম্পূর্ণরূপে স্থির হতে পারছে না, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার এনার্জিটাকে ছেড়ে একদম লো এনার্জি একটা ফর্ম চলে যেতে চাচ্ছে। তো যখন সম্পূর্ণ খুলে এই স্টেট চলে আসবে, তখন সেটাকে বলা হয় লো এনার্জি ফর্ম, যেটা হচ্ছে স্টেবল ফর্ম, এবং এই ফর্মে সে থাকবে, এটাকে বলা হয় স্টেবল ফর্ম। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো প্রোটিনের ক্ষেত্রেও কিন্তু অ্যামিনো অ্যাসিডগুলোকে যদি আমি প্লাস্টিকের অনেকগুলো বল ধরি এবং এই বলগুলোকে যদি ধরে নিই, যেগুলোকে আমি খুব দলা মোচড়া করে রাখলাম, একদম দলা মোচড়া করে হাত দিয়ে চিপে শক্ত করে এটাকে দলা মোচড়া করে রাখলাম, তাহলে কী হবে? তাহলে প্লাস্টিকগুলো একটার সাথে জড়াই থাকতে বাধ্য হবে, কিন্তু তাদের আসলে একটার সাথে জড়াই থাকার কথা না, কারণ একটা প্লাস্টিকের মধ্যে ঢুকে যেতে পারে না। সো একটা প্লাস্টিকে প্লেস করে দিতে বাধ্য। তো আমি যখনই চাপটা সরাই ফেলবো, তখনই দেখা যাবে যে তারা আর মোড়া দিয়ে জেগে উঠে তারা পরস্পর থেকে দূরে সরে, যতটুকু দূরে থেকে সম্ভব তারা দূরে সরে যাবে এবং স্টেবল একটা ফর্মে যাওয়ার চেষ্টা করবে, এবং সেটাই হচ্ছে লো এনার্জি ফর্ম।
এবং দলা মোচড়া করে আমি যে ফর্মে রেখেছিলাম সেটা ছিল হাই এনার্জি ফর্ম, যে ফর্মে তারা থাকতে চায় না। তো মহাবিশ্বের অবস্থা যেটাকে আমরা এন্ট্রপি বলি আর কি, তো এন্ট্রপি বোঝার দরকার নাই এখন। তো রেড অংশটা দিয়ে আমরা বুঝি যে লো এনার্জি, সবচেয়ে লো এনার্জি ফর্মে থাকে যেটা হচ্ছে রেড কালার দিয়ে আমরা শো করছি। হচ্ছে লোর চেয়ে একটু বেশি এনার্জি যেটা থাকে সেটা হচ্ছে আমরা ব্রাউন কালার দিয়ে শো করছি, যেটাকে আমরা বলছি অ্যালাউড রিজিয়ন, তার মানে এখনও পুরোপুরি ফোল্ডিংটা খুলে নাই, তার মানে স্টেবল হয়নি। ইয়েলো মানে হচ্ছে না খুব বেশি স্টেবল না, অনেকটা আনস্টেবল, এবং পের ইয়েলো মানে পুরাই আনস্টেবল, এবং সেটাকে আমরা বলছি ডিসেবলড। তো আমরা যখন কোনো প্রোটিন মডেল তৈরি করি, প্রোটিনে যখন কোনো রকম মডেল তৈরি করি, হোমোলজি মডেলিং, মানে নোন কোনো প্রোটিনের স্ট্রাকচারের উপর ভিত্তি করে, আর নোনের প্রোটিন যে সিকোয়েন্স আছে সিকোয়েন্সটা থেকে আমরা শুধুমাত্র এর পূর্ববর্তী সলভ করা স্ট্রাকচারগুলোর সাথে কম্পেয়ার করে আমরা কিছু প্রোটিন মডেল তৈরি করতে পারি। কিন্তু প্রোটিন মডেল তৈরি করার পর আমাদেরকে এটাও খেয়াল করতে হবে যে তাদের মধ্যে যে আলফা হেলিক্স বা বিটা শিট তৈরি হয়েছে, সেই আলফা হেলিক্স এবং বিটা শিটের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে টর্শন অ্যাঙ্গেল, ফাই অ্যাঙ্গেল এবং সাই অ্যাঙ্গেলগুলো উৎপন্ন হচ্ছে, সেই ফাই অ্যাঙ্গেল এবং সাই অ্যাঙ্গেলগুলো নির্দিষ্ট তাদের যে রিজিয়নে থাকার কথা, লাল রিজিয়নে আছে কিনা, কিংবা আরেকটু খারাপ রিজিয়ন ব্রাউন রিজিয়নে আছে কিনা। যদি না থাকে, তার মানে গাঢ় হলুদ অংশে, কিংবা যদি দেখা যায় যে না একেবারে পেইল ইয়েলো অংশে চলে গিয়েছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে না, এটাকে আরেকটু মডিফাই করতে হবে, এটাকে আরেকটু মডিফাই করে টর্শন অ্যাঙ্গেলগুলোকে আরেকটু ঠিক করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের রামাচন্দ্রন প্লট, এবং রামাচন্দ্রন প্লট থেকে আমরা বুঝলাম যে এটা কেন ইম্পর্টেন্ট এবং এটার গুরুত্বটা কোথায়। তো রামাচন্দ্রন প্লট অ্যাপ্লাই করার জন্য আমরা উইকিপিডিয়া নামে একটা সাইট আছে, এই উইকিপিডিয়া সাইটটাতে আমরা সার্চ দিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রামাচন্দ্রন প্লট দিয়ে যখন সার্চ দিব তখন দেখবো যে নিচে সফটওয়্যারস বলে একটা অপশন আছে, সেখানে সফটওয়্যারের সম্ভবত মোল বায়ো নামটা, এটা 2 নম্বর অপশনে গেলে আপনারা পাবেন। 2 নম্বর অপশনে গেলে আপনারা পাবেন যে মোল বায়ো নামে একটা সফটওয়্যার আছে। সেখানে গিয়ে আপনারা যদি আপনাদের নির্দিষ্ট প্রোটিন মডেলের পিডিবি আইডি কিংবা স্ট্রাকচারটা আপনাদের কম্পিউটার থেকে আপলোড করেন, তাহলে দেখবেন তারা আপনাদেরকে এই রামাচন্দ্রন প্লটটা হিসাব করে দিচ্ছে, নিচ থেকে আপনাকে এই রামাচন্দ্রন প্লটটা হিসাব করে দিচ্ছে। তো সেখান থেকে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন যে কালার রিজিয়ন কোনগুলো এবং তাদের রিজিয়নের বাইরে কটুক আছে না আছে, এবং নিচেও দেখতে পাবেন যে প্রোলিন, তারপর টাইরোসিন, এভাবে টাইরোসিন কিংবা ট্রিপ্টোফ্যান, এরা কত পার্সেন্ট অ্যালাউড রিজিয়নে আছে। মনে করেন এটা 80% অ্যালাউড রিজিয়নে আছে, তারপর এটা 90% অ্যালাউড রিজিয়নে আছে, এটা 20% অ্যালাউড রিজিয়নে আছে। এভাবে আপনাকে রেজাল্টটা শো করবে। তো এখান থেকে বুঝাই যাচ্ছে যে প্রোলিনের রেজাল্ট মোটামুটি ভালো, টাইরোসিনের রেজাল্ট খুবই ভালো, কিন্তু ট্রিপ্টোফ্যানের রেজাল্ট মাত্র 20%, তার মানে খুব বেশি ভালো না বা কাজের না। তার মানে ট্রিপ্টোফ্যানের টর্শন অ্যাঙ্গেলগুলো আমাদেরকে একটু হাতে কলমে কাজ করে ঠিক করতে হবে। তো এই গেল মোটামুটি টর্শন অ্যাঙ্গেলের পর রামাচন্দ্রন প্লট নিয়ে আলোচনা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক।